বন্ধুরা, আজ আপনাদের বেড়াতে নিয়ে যাব পুঠিয়া রাজবাড়ি বা জমিদার বাড়িতে। যারা রাজশাহীর তথা পুঠিয়া এলাকার লোকজন, তাদের কাছে এটি মোটেই নতুন কিছু নয় এবং এটি দেখার মধ্যে তাদের কাছে তেমন কোনো আনন্দেরও উপকরণ নেই। কিন্তু যারা বাইরে থাকেন তাদের কাছে এটি বিশাল একটি আনন্দের জায়গা। কারণটি হলো, রাজশাহী গড়ে উঠেছে যে জমিদারদের তত্ত্বাবধানে, যাদের অর্থনৈতিক আনুকূল্যে। তাদেরই একটি স্থান হলো এই পুঠিয়া রাজবাড়ি বা জমিদার বাড়ি। রাজশাহী থেকে 30 বা 32 কিলোমিটার পূর্ব দিকে গেলেই এই জায়গাটি পাওয়া যায়। এটির নাম পুঠিয়া। এই পুঠিয়াতেই অবস্থিত পুঠিয়া জমিদার বাড়ি বা পুঠিয়া রাজবাড়ি। এর চারপাশে রয়েছে পরিখা এবং মাঝখানে রয়েছে মাঠ, মাঝখানে রয়েছে রাজবাড়ি, মাঝখানে রয়েছে অনেকগুলো মন্দির। এই সব কিছু মিলিয়ে এটি একটি কমপ্লেক্স এবং এই কমপ্লেক্সটি প্রত্নতাত্ত্বিক সম্পদে ঠাসা। এখানে যে টেরাকোটার কাজ দেখা যায় মন্দিরগুলোতে, অবিশ্বাস্য। মন্দির গাত্রে খোদিত অসংখ্য পৌরাণিক কাহিনী মনে করিয়ে দেয় যে কোনো এক সময় এই এলাকায় কি ছিল। যাই হোক, এই সব কিছু মিলিয়ে একটি চমৎকার, অর্থপূর্ণ এবং ভ্রমণকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা, সুন্দর একটি জায়গা, সময় কাটানোর মতো, উপভোগ করার মতো একটি জায়গা পুঠিয়া রাজবাড়ি তথা পুঠিয়া জমিদার বাড়ি। রাজশাহীর ঐতিহ্য, অর্থাৎ রাজশাহীর যে মোগল অথবা প্রাচীন স্থাপত্য যে কর্মগুলোর সন্ধান আমরা পাই বা স্থাপত্য প্রত্ন সামগ্রীর সন্ধান পাই, তার মধ্যে অন্যতম হলো এই পুঠিয়ার জমিদার বাড়ি তথা পুঠিয়া রাজবাড়ি এবং রাজবাড়ি সংলগ্ন বিভিন্ন মন্দির, পুকুর, জলাশয় ইত্যাদি। ইতিহাস হতে পাওয়া যায় যে মোগল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া জমিদারি ছিল অন্যতম। জনৈক নীলাম্বর মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে 1605 খ্রিস্টাব্দে রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রাজবাড়ি রূপে পরিচিতি লাভ করে এবং 1744 সালে জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির 5.5 আনা এবং অন্য 3 ছেলে পান 3.5 আনা। 1950 সাল পর্যন্ত এই জমিদারি প্রথা ছিল, কিন্তু প্রথা বিলুপ্ত হয়ে যাওয়ার পরে জমিদারি বিলুপ্ত হয়, কিন্তু তাদের অবকাঠামো অবিকল রয়ে যায়, যা এখনও বর্তমান পুঠিয়াতে। আশেপাশে 6টি রাজদিঘি রয়েছে, যা প্রত্যেকটি দিঘির আয়তন 6 একর করে। এখানে মন্দিরও আছে 6টি। পুঠিয়া রাজবাড়ির সব থেকে আকর্ষণীয় যে মন্দিরটি, সেটির নাম বড় শিব মন্দির। গোবিন্দ মন্দির তথা এই বড় শিব মন্দির পুঠিয়া রাজবাড়ির তত্ত্বাবধানে রানী ভুবনমোহিনী দেবী কর্তৃক নির্মিত হয়েছিল 1823 খ্রিস্টাব্দে। এর নির্মাণ কাজ শেষ হয়েছিল 1830 খ্রিস্টাব্দে। ভুবনময়ী দেবীর নাম অনুসারে একে ভুবনেশ্বর মন্দিরও বলা হয়ে থাকে। উইকিপিডিয়া অনুসারে মন্দিরটি উঁচু মঞ্চে নির্মিত বর্গাকার। এই মন্দিরটিতে প্রতি বাহু প্রায় 20 মিটার দীর্ঘ এবং ভূমি থেকে প্রায় 35 মিটার উচ্চতায় অবস্থিত। মন্দিরের চারপাশে টানা বারান্দা এবং মধ্যে একটি গর্ভগৃহ রয়েছে। পঞ্চরত্ন স্থাপত্য পরিকল্পনায় এ মন্দিরের 4 কোণে 4টি ও কেন্দ্রে একটি করে মোট 5টি চূড়া ও রত্ন আছে। চূড়াগুলোর চারপাশে সন্নিবেশিত আছে বিভিন্ন আকারের মৌচাকৃতির অসংখ্য ছোট ছোট চূড়া, আমরা যা এখন দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় শিব মন্দির, সবচেয়ে বড় যে মন্দিরটি, সেটির নাম শিব মন্দির। এছাড়াও রয়েছে রাধা গোবিন্দ মন্দির, গোপাল মন্দির, গোবিন্দ মন্দির, দোল মঞ্চ ইত্যাদি। প্রতিটি মন্দিরের দেয়ালেই অপূর্ব সব পোড়ামাটির ফলকের কারুকাজ রয়েছে। জোড় বাংলা মন্দির, বাংলো মন্দির, পঞ্চরত্ন অর্থাৎ চূড়া বিশিষ্ট মন্দির, বাংলার বিভিন্ন গড়ন রীতির মন্দিরগুলোর প্রতিটি আকর্ষণীয়। এছাড়াও রানীর স্নানের ঘাট তো রয়েছেই, অন্দরমহল মিলিয়ে বিশাল রাজবাড়ি প্রাঙ্গণ।
পূর্ব, পশ্চিম, দক্ষিণ দিকে একটি করে প্রবেশপথ এবং প্রতিটি বারান্দায় 5টি করে খিলান বা প্রবেশপথ রয়েছে। পেছনের দিঘিতে নামার জন্য আলাদা একটি দ্বিমুখী সিঁড়ি রয়েছে, যা একটু পরেই আপনারা দেখতে পাবেন। চুন সুড়কির মশলার সাহায্যে ইট দ্বারা নির্মিত এই মন্দিরের দেয়াল চুন সুড়কির আস্তরণ বিদ্যমান। গর্ভগৃহে প্রবেশের জন্য রয়েছে চারপাশে 4টি প্রবেশপথ। সামনের প্রবেশপথের উপর প্রভু শিবের ছবি ঝোলানো থাকে এবং মন্দির কর্তৃপক্ষের অনুমতি ব্যতি রেখে এখানে প্রবেশ করা নিষেধ। মন্দিরের দেয়ালের বাইরে পলস্তরায় বিভিন্ন পৌরাণিক কাহিনী খোদাই করা ছিল। বর্তমানে সেগুলো অধিকাংশই ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। এই মন্দিরটির চূড়ায় প্রায় 25 থেকে 30টি বিভিন্ন আকৃতির গম্বুজ রয়েছে, যেটি একসঙ্গে একটি ফুলের মতো আকার ধারণ করেছে। এটি চমৎকার এবং এর উপর থেকে চারপাশের যে পরিখাটি রয়েছে সেটি দেখতে অপরূপ সুন্দর লাগে। বিশেষ করে পরিখার দিক থেকে বারান্দায় বসলে আমার কাছে কেন জানি না এটি তাজমহলের যেদিকে যমুনা নদী সেই দিকটার কথা মনে পড়ে। অর্থাৎ তাজমহলের নদীর পাশটায় গেলে সেখানে যে বেদি জায়গাটি রয়েছে সেখানে দাঁড়িয়ে যেমন নদীকে উপভোগ করা যায়, এই মন্দিরটির উত্তর পার্শ্বে অর্থাৎ যেদিকে পরিখা রয়েছে সেখানে যে বারান্দা বা এলাকাটি রয়েছে এখানে দাঁড়ালেও একই রকম একটি অনুভূতি কাজ করে। পুঠিয়া রাজবাড়ি এবং বড় শিব মন্দিরের মাঝখানে অবস্থিত এই সুরম্য প্রাসাদটির নাম দোল মন্দির। এটি নির্মিত হয় 1778 সালে তৎকালীন জমিদার ভূপেন্দ্র নারায়ণ রায়চৌধুরী কর্তৃক এবং প্রচলিত কথা অনুযায়ী এটি কোনো পূজা পার্বণের জন্য নির্মিত হয়নি, বরং জমিদার বাবু তার কিশোরী স্ত্রীর সঙ্গে লুকোচুরি খেলার জন্যই খেলাঘর রূপে এই বহুতল দালানটি নির্মাণ করেছিলেন। বর্তমানে পুঠিয়াতে গেলে বড় শিব মন্দির এবং দোল মন্দির পার হয়ে বড় যে মাঠ, সেই মাঠের পাশেই অবস্থিত একটি ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল যে ভবনটি আমরা দেখতে পাই, সুরম্য যে প্রাসাদটি দেখতে পাই, এটি আসলে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। এটি পাঁচহারি জমিদার বাড়ি নামেও পরিচিত। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় এই ভবনটি নির্মাণ করেন।
পুঠিয়া রাজবাড়ির অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য বা প্রধান অবকাঠামো আমি বলবো, এই রাজবাড়ি থেকে প্রায় 3-4 কিলোমিটার পশ্চিম দিকে একটি চমৎকার স্থাপনা, যেটি প্রায় 10 একর আয়তন বিশিষ্ট একটি বিশাল দিঘির মাঝখানে একটি দ্বিতল ভবন। চুনসুটি দ্বারা নির্মিত এই দ্বিতল ভবনটি হাওয়া মহল বলে পরিচিত। স্থানীয় জনগণ এখন এই দিঘিটিতে মাছ চাষ করে, কিন্তু একসময় এটি রাজাদের নৌবিহার অথবা তাদের বিনোদনের একটি জায়গা ছিল। রাজারা রাজবাড়ি থেকে হাতি অথবা ঘোড়ায় চড়ে এই দিঘির পাশে আসতেন এবং সেখান থেকে নৌকায় চড়ে বা ডিঙি নৌকায় চড়ে এই ভবনে এসে তারা সময় কাটাতেন, আনন্দ বিহার করতেন। কখনো কখনো শোনা যায় যে উপর থেকে তারা খাবার ছিটিয়ে মাছের যে চমৎকার দৃশ্য দেখা যায়, যেটা এখনও দেখা যায়। এখন এই সময়ের যে মাছ, তারাও কিন্তু এভাবেই খাবার ছিটালে চমৎকারভাবে চলে আসে। এটি তারা খুব বেশি উপভোগ করতেন। আমি আগেও বলেছি যে এই জায়গাটির সঙ্গে রাজস্থানের জয়পুরে যে হাওয়াখানা রয়েছে বা জলমহল রয়েছে তার সঙ্গে কিছুটা মিল রয়েছে, যদিও আকৃতি এবং প্রকৃতিগতভাবে পার্থক্য আছে, বাট বিষয়বস্তুর দিক থেকে প্রায় একই রকম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ঐতিহাসিক ভবনের সামনে। এটি হলো পুঠিয়ার যে জমিদার তাদেরই একটি জায়গা এটি, এবং এইটিকে বলা হয় হাওয়া মহল। এর কারণ হলো এর চারিদিকে দিঘি বা পুকুর আপনারা দেখতে পাচ্ছেন এখানে,
যেদিকে যেদিকে চাকাবো চারিদিকে গোল হয়ে যে এলাকাটা আমরা দেখতে পাচ্ছি, এই পুরোটাই শুধু চারিদিকে পানি আর পানি। বিশাল দিঘি বা এই দিঘির মাঝখানেই এই ভবনটির অবস্থান। এটি দ্বিতল ভবন, উপরে আরেকটি ফ্লোর আছে, সিঁড়ি দেখলাম উপরে উঠে যাওয়া যাবে এবং বাইরে থেকে দেখা যায়। তো এই জায়গাটি ব্যবহৃত হতো মূলত তাদের বিশ্রামাগার হিসাবে, হাওয়া মহল। অর্থাৎ এখানে তারা আমোদ প্রমোদ করত অথবা বিশ্রাম নিত, অথবা রাজকার্য থেকে বেরিয়ে এসে এই প্রকৃতির মাঝে এই চারিদিকে জল বেষ্টিত জায়গাটির উপরে বসে হাওয়া খাওয়া, অথবা ভিতরে যে বাতাসের প্রবাহমানতা এর একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে যেত, এটা তারা খুব অনুভব করতেন। অথবা তারা বিশেষ কোনো সময় হয়তো কাটাতেন নিজেদের মতো করে। সেই রকম একটি সুন্দর জায়গা এই হাওয়া মহল। পুঠিয়া জমিদার বাড়ি আমরা সবাই দেখতে যাই, কিন্তু এই হাওয়া মহলের খবর অনেকেই আমরা জানি না এবং অনেকে আসিও না এই দিকটাই। তো আজকে হঠাৎ করে আমার নিজেরই মনে হলো যে এই হাওয়া মহলের এখানে একটু যাওয়া দরকার এবং হাওয়া মহলের একটু ছবি থাকা দরকার আমাদের ভিডিওর পার্ট হিসেবে। সেই জন্য এখানে আসলাম এবং আমার নিজেরও খুব ভালো লাগছে। বিশেষ করে এই পুকুরে যে মাছ, এত বেশি মাছ যে মাছগুলো মনে হচ্ছে আমাকে ভয় দেখাতে মাঝে মাঝে আসছে, হা করে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু দেখাই, দেখুন 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 মাছগুলোর অবস্থা দেখুন, সব হা করে করে মুখটা দুই ঠোঁট এক জায়গায় করছে আর সামনের দিকে এগিয়ে আসছে। আবার একটু তাড়া দিলেই ডাম করে দৌড় দিচ্ছে সবাই একসঙ্গে। প্রচুর মাছ, মানে এত মাছ চারিদিকে দেখা যাচ্ছে যেটা বলার মতো না। হ্যাঁ, যেদিকেই ফেরাই সেদিকেই শুধু মাছ আর মাছ। যাই হোক, এই জায়গাটি সত্যি মানে বিশাল বড় দিঘি, তো যে কারণে হয়তো কোনো ব্যক্তি বা কোনো সংগঠন বা কেউ বা কোনো ক্লাব হতে পারে, যাই হোক, যারা এইটা লিজ নিয়ে এখানে মাছের আবাদ চাষ করেছে। এবং জায়গাটি যেহেতু অবাধ, পানি প্রচুর, নদীর মতোই, সুতরাং এখানে খুব ভালো মাছের চাষ হচ্ছে বলে আমার মনে হয়। তো সব মিলিয়ে চারিদিকের এনভায়রনমেন্ট, পুকুর এবং এই মাঝখানে জলমহল, এইসব মিলিয়ে পুরো জায়গাটি একটি অনবদ্য এবং সুন্দর একটি জায়গা। নিঃসন্দেহে এখানে একটু বেরিয়ে যাওয়াই যেতে পারে যখন তখন এসে। খুব কাছে, একদম পুঠিয়া রাজবাড়ি থেকে 3-4 কিলোমিটারের মধ্যেই, পাশাপাশি মেন রাস্তা থেকে মাত্র সম্ভবত 1/2 কিলোমিটার ভিতরে হবে এই জায়গাটি। তো এখানে আসা এমন কোনো কঠিন ব্যাপার না, ইচ্ছে করলে এখানে আসা যায়। আমরা এই ঘরের দক্ষিণ পাশ দিয়ে উত্তর পাশের যে জানালা দেখতে পাচ্ছি বা দরজা, সেই দরজার ভিতর দিয়ে ওপাশের পুকুরটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ চারিদিকেই পুকুর এবং এই পুকুরের মাঝখানেই আমার কেন জানি না মনে হচ্ছে, আমার আজকে এই জায়গাটি দেখে যেটা মনে হচ্ছে সেটা হলো ভারতের জয়পুরে অবস্থিত হাওয়া মহলের কথা বা জলমহলের কথা। হাওয়া মহল না, সরি, ওদের হাওয়া মহলটা শহরের মধ্যে অবস্থিত এবং এটা অনেকগুলো জানালা বিশিষ্ট একটা সুদর্শন একটা ভবন। তবে ওদের যে জলমহলটা, তার সঙ্গে আমাদের এই মহলের খুব মিল আছে। সেটিও এইরকম বিশাল বড় লেকের মাঝখানে একটি চমৎকার সুদৃশ্য ভবন, যে ভবনটাতে তারা এভাবেই বিনোদন করতেন বা সময় কাটাতেন। ঠিক এই ভবনটিও নির্মিত হয়েছিল একই উদ্দেশ্যকে সামনে রেখে, এবং এটি ওই আদলেই তৈরি বা ওই থিমকেই ধারণ করে বলে আমার বিশ্বাস। এখানে চারিদিকে জল, বিশাল বড় লেক বা নদীর মতো জায়গাটি, এবং তার মাঝখানে এই দ্বিতল ভবন, যে ভবনটি আমরা একটু হাঁটি আর দেখি, পিছনের অংশটা অবশ্যই দেখতে পারবো। মাথার দিকের অংশটি, এই যে দোতলার অংশটি এক্ষুনি চোখে পড়ছে। আমরা একটু দূরে যাচ্ছি হাঁটতে হাঁটতে, এই যে, এবং খুব সুন্দরভাবে এই জায়গাটিতে সময় কাটানো যেত। এবং আমার বিশ্বাস, যখন এখানে জমিদাররা বাস করতেন তখন আশেপাশের এই গ্রাম ছিল না, অথবা এই বাড়িঘর মানুষজন, এত ক্লোজ মানুষজন এখানে ছিল না। তখন নিশ্চয়ই অনেক দূরে দূরে থাকতো, যে কারণে তারা নিজেদের মতো খুব প্রাইভেট টাইমটা এখানে খুব সুন্দরভাবে পাস করতে পারতেন, কাটাতে পারতেন বা বিশ্রাম নিতে পারতেন। সব মিলিয়ে আমার কাছে মনে হলো খুব সুন্দর একটি জায়গা ছিল এটি সেই সময়ের জন্য। এখন জায়গাটি পরিত্যক্ত। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এটি গ্রহণ করেছে কিনা সেটিও বুঝতে পারছি না, কারণ তাদের কোনো মানে কার্ড, স্টিকার বা তাদের কোনো সাইনবোর্ড এখানে আমার চোখে পড়লো না। তো যাই হোক, এই হলো সেই ভবনটি।
যে ভবনটি এর আগে একদিন আমি এসেছিলাম, আজকে আমার দ্বিতীয় দিনের জন্য আমি এখানে আসলাম এটি দেখার জন্য। তালা মারা আছে মনে হচ্ছে, প্রত্যন্ত অধিদপ্তর সম্ভবত তালা মেরে রেখে চলে গেছে দায়িত্ব সেরে। এখানে কোনো মানুষ নাই, দেখার কেউ নাই, কোনো সাইনবোর্ড নাই, ওই 2-4 জন মানুষ আসছে একটু দেখে চলে যাচ্ছে। যাই হোক, আজকের মতো আমিও এখান থেকে বিদায় নিচ্ছি এই গধূলি বেলায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।